আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ। কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, বিএনপিকে তার আদর্শে এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নতুন যারা এখন তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। 15 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের প্রত্যাশা। বছরের শুরু থেকে বই পাচ্ছে, শুরু থেকেই তারা পড়তে পারবে। নতুন বই পড়তে অনেক উৎসাহিত আমি, এবং নতুন বইয়ের গন্ধটা অনেক বেশি সুন্দর। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি, অর্থনীতি টানাপোড়েনে কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি, সহনীয় পর্যায়ে আসেনি মূল্যস্ফীতির হারও। রাজনৈতিক সরকারের অধীনে স্বস্তি মেলার প্রত্যাশা। ভৌগোলিক অবস্থানের কারণে সবশেষে 2026 সালকে বরণ করল যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোকছটায়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে। সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি। এগুলো আনুষ্ঠানিকতা, আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করব। নির্বাচন খালেদা জিয়া যেহেতু নাই এবং নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে তার মনোনয়ন স্থগিত থাকবে, আপনাদের বিকল্প প্রার্থীও দিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, বা এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনার এই শোকটাকে আপনার কীভাবে নির্বাচনে কাজে লাগাবেন? আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। না, কোনো আইনি সুযোগ নেই, নির্বাচন পিছানো কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসাবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন। আপনাদের কাছে তার এখন তিনি আমানত জাতীয়তাবাদে। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে। ভাই, ওনার কি কোনো কর্মসূচি আছে কি? এই মুহূর্তে কথা বলছিলেন বিএনপি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন
অনেকে। সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হতে চাই। জিয়া উদ্দিন আমার সহকর্মী রিয়াজ রায়হান আছেন। রিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সকাল থেকে কিন্তু সাধারণ মানুষরা সেখানে ভিড় করছেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন, তাকে শ্রদ্ধা জানাতে আসছেন, এবং ছাত্রদলের একটি কর্মসূচি হওয়ার কথা ছিল যেটিও স্থগিত করা হচ্ছে। নতুন কোনো তথ্য যদি আপনি যোগ করতে চান। প্রায় ঘণ্টাখানেকের মতো অতিবাহিত হয়েছে এই জিয়া উদ্যানের ভিতরে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে, যার পাশেই তার স্ত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেখানে মানুষ আসছেন, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, বিভিন্ন স্তরের মানুষও তারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে, শুধু ঢাকা তো নয়, ঢাকার পাশাপাশি আমরা দেখেছি পঞ্চগড় থেকে মানুষ এসছেন চিটাগং থেকে, কক্সবাজার থেকে, মেহেরপুর থেকে, কুষ্টিয়া থেকে, নানা অঞ্চল থেকে আসলে মানুষ এসছেন। সংখ্যাটা যাই হোক, কিন্তু এখানে মানুষ যারা জানতেন যে আজকে হয়তো খুলে দেওয়া হবে না, গতকালকে এমন একটি কথা হয়তো প্রচার হয়েছিল যে এটি 2-1 দিন পরে খুলে দেওয়া হতে পারে, সেটি সকাল পর্যন্ত বজায় ছিল এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারেনি। 2-1 জন বিএনপির শীর্ষস্থানীয় নেতা এসেছিলেন। আর এরপর পরই 12টার দিকে পুরোপুরি খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষ তারা এসেছেন। তারা বলছেন যে আপসহীন নেত্রী সারা জীবন সংগ্রাম করে গেছেন মানুষের জন্য, এদেশের মানুষের জন্য, মাটির জন্য, যিনি সংগ্রাম করে গেছেন, যিনি দেশেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন, সেই নেত্রীর বিদায়ে তারা শোকাহত এবং তাদের যে শোক সেটি প্রকাশ করার জন্যই, তাদের যে সম্মান শ্রদ্ধা সেটি প্রকাশ করার জন্য তারা ছুটে এসেছেন এবং সেই সুযোগ পেয়ে অনেকেই তারা আপ্লুত এবং তারা বলছেন যে তারা অনেক চেষ্টা করেছেন, অনেকক্ষণ অপেক্ষা করে তারা এখানে শ্রদ্ধা জানাতে পেরেছেন, তাতেই তারা সন্তুষ্ট। রিয়াজ, আপনিও সকাল থেকে খবরাখবর জানাচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণেই আজ বিএনপির সামনে মুখ খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এক লড়াকু রাজনৈতিক জীবনের রীতি, রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান। বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে। এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপির জন্য এটা একটা সোনালী মুহূর্ত নিঃসন্দেহে। 1 সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শিকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে। এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময়,
কিন্তু এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা। যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে বিএনপিকে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে। সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দেশের তরুণ সমাজের প্রত্যাশা কিন্তু বিপুল। এবারে নির্বাচনটা মোটেই একটা গতানুগতিক নির্বাচন হবে না, এবং নির্বাচনের পর 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই। প্রত্যাশার বিপুল চাপ বিএনপির উপর থাকবে। মানুষ আসলে পরিবর্তন চায়, ফলে সেই পরিবর্তনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। নতুন যারা, তারা তো, আমি তো বলবো তারা আমাদের দেশের ভবিষ্যৎ বর্তমান দুটোই। এখন তাদেরকে, তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। ক্যাবিনেট যেটা হবে সেখানে আমি বলবো যে যারা সিনিয়র, যারা ইয়াঙ্গার, আমি ইয়াঙ্গারদের জুনিয়র বলবো না, ইয়াঙ্গার সবাইকে নিয়েই করা উচিত, যারা কন্ট্রিবিউট করতে পারবে। সামনে নির্বাচন, নতুন প্রতিদ্বন্দ্বী 4 কোটি নতুন প্রজন্মের প্রত্যাশা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। নেতা উনি শুধু নিজ গুণে বলবো না, নেতা উনি বিকজ অফ হিজ মাদার, উনি নেতা বিকজ অফ হিজ ফাদার, and because of the charisma that he inherited. তো সেখানে আস্থার জায়গায় আছেন উনি এই মুহূর্তে, আমি বলবো এটাকে ধরে রাখা খুবই চ্যালেঞ্জিং, ভেরি ভেরি চ্যালেঞ্জিং। উনি কখনো প্রতিপক্ষকে ঘৃণা বিদ্বেষের ভাষায়, আক্রমণাত্মক ভাষায় কথা বলেননি। আমি দেখলাম যে ওনার ছেলে তারেক রহমানও ঠিক আক্রমণাত্মক ভাষায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কথা বলেননি, বা ওনাদের পরিবারের উপর যে জুলুম হয়েছে সেটার জন্য এখন পর্যন্ত উনি কাউকে আক্রমণ করেননি বা দোষারোপ করেননি। ফলে এই বিষয়টা খুব প্রয়োজন আমাদের দেশে। মানে বাংলাদেশের মানুষ আর প্রতিশোধের চক্রে যেতে চায় না। বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান, তবে তার সংগ্রামের নাম রয়ে গেল ইতিহাসে, স্মৃতিতে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি, আর বলেন গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সাথেই সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফল। তিনি সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীদের আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, গভীর শোকের সময়ে তাদের উপস্থিতি খালেদা জিয়ার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন ছিল। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 15 জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। প্রাক প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের প্রায় 40% বই প্রস্তুত করা এখনো বাকি। এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা। কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুতই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুনভাবে লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে। অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো এবং বইগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি বই শুরু থেকে পেয়েছি, আমার বই পেয়ে খুব ভালো লাগছে। আমি মোট 6টি বই সব পেয়েছি। বই পেতে খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রথম বোরিং লাগছিল কারণ বই আসছিল না। 7-এ উঠবো, কিন্তু এখনো আমাদের বই দেওয়া হয়নি, বই এখনো আসেনি। ফেব্রুয়ারিতে যেহেতু রোজা, যার কারণে পড়াশোনার বেশি একটু সুযোগও পাবো না। এই বইটা যদি তাড়াতাড়ি না দেয়, এর ফলে আমাদের পড়াশোনা সহ নানা ক্ষেত্রে সমস্যা হবে।
দর্শক, আমরা যেমন সকাল থেকে পাঠ্য বই বিতরণের খবরাখবর জানাচ্ছিলাম, এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। সেখানকার খবর জানাবেন ঐশী। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা কতটুকু উচ্ছ্বসিত, সেই সাথে তাদের অভিভাবকরা কি বলছেন, তাদের প্রত্যয়টা একটু জানাবেন। নতুন বই সব শিক্ষার্থীরা পেয়েছে, বিশেষ করে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আসলে শতভাগ বই পেয়েছে। সব স্কুলে আমরা সকাল থেকে যে কটি স্কুলে গেলাম সে কটি স্কুলের চিত্র একই, যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। তবে যেহেতু বছরের শুরুর দিক থেকে আমরা এটা নিয়ে কথা হচ্ছিল যে মাধ্যমিকের কিছু বইয়ের কিছু ঘাটতি আছে, যেমনটি সে চিত্র কিন্তু প্রত্যেকটা স্কুলে আমরা দেখেছি। যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, ফলে বইয়ের উৎসব হচ্ছে না, তবে মতিঝিল আইডিয়াল স্কুলে কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি যে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এবং নবম শ্রেণী এই শ্রেণীকক্ষে আসলে বই বিতরণ শতভাগ সম্পন্ন হয়েছে। তবে সপ্তম এবং অষ্টম শ্রেণীর এখনও শিক্ষার্থীদের বই এসে পৌঁছয়নি, সেটি খুব সম্ভবত রোববারের মধ্যে এসে পৌঁছবে এবং এরপরেই আসলে শিক্ষার্থীরা নতুন বই পাবেন। যদিও এবছর জানা গিয়েছে যে মাধ্যমিকের প্রায় 40% বই এখনও পর্যন্ত প্রস্তুত করা সম্ভব হয়নি, সেগুলো আসলে পেতে কিছুটা সময় লাগছে, সেটিও একটি কারণ। তবে এই স্কুলে আসলে আমরা জানতে পেরেছি যে রোববারের মধ্যে বই বিতরণ হয়ে যাবে এবং কিছুক্ষণ আগে যখন আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম তখন থেকে আসলে নতুন যে বই, অর্থাৎ সপ্তম এবং অষ্টম শ্রেণীর যেই বইগুলো আছে যেগুলো এখনও দেওয়া সম্ভব হয়নি, সেই বইগুলো আসলে বিদ্যালয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে, সেরকমটি আমরা দেখেছি। শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত, কারণ শিক্ষার্থীরা আসলে নতুন বইয়ের গন্ধ সেগুলো ভীষণ ভালোবাসে। দু একজন শিক্ষার্থীর সঙ্গেও আমরা যদি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি এই ফাঁকে। কোন ক্লাসে পড়ো তুমি, আর বই পেয়েছো কিনা? 7-এ পড়ি। তুমি কি বই পেয়েছো? জি না, এখন তো পাইনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো আর বই পেয়েছো কিনা? না, আজকে বই পেইনি, আজকে দেওয়ার কথা ছিল কিন্তু বলেছে রবিবার দিতে পারে। শুনছিলেন যে রোববারের মধ্যে আসলে বই দিয়ে দেয়া হবে, সেরকমটি বলছিল শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও সেরকমটি আমাদেরকে বলেছেন যে রোববারের মধ্যেই আসলে বই বিতরণের যে কার্যক্রম সেটি সম্পন্ন হবে। একদম একদম, এবং শিক্ষার্থীরাও যে আনন্দে বেশ মাতোয়ারা সেটিও দেখছিলাম। ধন্যবাদ ঐশী। এদিকে নতুন বছরের প্রথম দিন দেশের বিভিন্ন স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা বিতরণকৃত বইয়ের কাগজ, ছাপা, রং ও নকশার প্রশংসা করছেন সবাই। তবে প্রাথমিকের সব বই সরবরাহ হলেও দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের বই আংশিক পৌঁছেছে। বাকি বইগুলো সরবরাহ হলে দ্রুতই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা সংশ্লিষ্টদের। নতুন বই পেয়ে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। নতুন বছরের শুরু নতুন বই দিয়ে শুরু থেকে পড়ালেখা, পৃষ্ঠা কালার সব মিলে এবারের বছরের বইগুলো অনেক সুন্দর, এখানে কোনো মিস্টেক নাই। নতুন বই পেয়েছি, বইগুলো দেখলাম, বইগুলো খুব ভালো, পড়ালেখা খুব ভালো হবে বলে মনে করি। বছরের শুরু থেকে বই পাচ্ছে, শুরু থেকেই তারা পড়তে পারবে, তাদের ওরা গুণগত মানটা অনেক ভালো হবে। যে বইগুলি দেওয়া হয়েছে বইগুলি অনেক ভালো, মান ভালো, কাগজও ভালো। প্রায় সব বই আমরা পাইছি, 2-1টা বিষয়ের বাকি আছে আর কি। এদিকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ইসলামী শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে। খালিদ হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দায়িত্বে থাকার সময়টুকু সততার সাথেই কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন ধর্ম উপদেষ্টা। আরও জানান, ইমাম আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দারও। নিজস্ব মানুষের কাছে আসলাম এরকম মনে হয়। শুনবেন এবং দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে, অনেক বিষয়ে ভিন্নমত আছে, কিন্তু গণভোটের ব্যাপারে কিন্তু ভিন্নমত নাই। আমাদের মেয়াদও নাই,
আমরা দ্রুত সময় পার করছি। তবে আমি অন্ততপক্ষে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউতে আনার জন্য আমি যাওয়ার আগে জনপ্রশাসনের একটা সামারি দিয়ে যাব। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণঅভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা তো আছেই। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন আমার সহকর্মী মাহফুজ মিশু, আর ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী তানভীর মোর্শেদ। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি, এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর হয়তোবা আমাদের সেটা ঠিকভাবে আবার স্ট্যাবলিশড হবে। কেবল শহর নয়, গ্রামে গঞ্জে সবখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে খানিকটা। চায়ের আড্ডায় ঘুরে ফিরেই তাই নির্বাচন প্রসঙ্গ। তাদের চাওয়া একটাই, নিরাপদ হোক জনজীবন, নাগালের মধ্যে থাক জিনিসপত্রের দাম। সুন্দরভাবে যেন সমৃদ্ধির বাংলাদেশে এই সমাজকে আমরা গড়ে ফেলতে পারি। একটি নিরাপদ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ যেখানে বেকার মুক্ত বেকার থাকবে না। বাংলাদেশের সমস্ত লোক যেন ভালো থাকে। যে কষ্টগুলো ফেস করে এসেছি, সামনের বছরে এই বিষয়গুলো যেন আর পুনরাবৃত্তি না হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশটা শান্তিতে থাকুক, যেন স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারি। জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল যে তরুণরা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সন্তুষ্ট নয় তারাও। বলছেন জান ও জবানের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তারা, তাতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। তবুও বিশ্বাস এবছর পাল্টে যাবে অনেক কিছু, এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। কাজ কাম করে খায়া ফ্যামিলি লিয়া শান্তি মতন দিনকাল কাটে যাইতে পারি। চাওয়া একটাই, সব শঙ্কা পেরিয়ে মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশ, আর তার সূচনা এই 2026 সালেই। প্রতি বছর নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, ভাবে আসছে বছরটি তার আগের চেয়ে ভালো যাবে, ঘুচে যাবে সব জঞ্জাল, দিনগুলো হবে স্বপ্নের এবং সম্ভাবনাময়। সেই প্রত্যাশা পূরণ হয়নি এত বছরেও। এবছর আবার নতুন করে এই প্রজন্ম স্বপ্ন দেখছে, আসছে দিনের নীতি নির্ধারক যারা হবেন তারা তাদের সেই সব সামান্য চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিবেন সর্বোচ্চভাবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভ নববর্ষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
যদি কোনো বিচারক কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন, এই হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে দেশের সব বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি এই কঠোর হুঁশিয়ারি দেন। আদালতের পরিবেশ দ্রুততম সময়ে মামলায় আদেশ ও রায় প্রদান, সততা বজায় রাখা, বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধে বিচারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। বিচারকের আসনে বসে কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। যদি কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে গুনতে হবে চড়া মূল্য। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেয়া এই রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এর আগে 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে 27 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায় আদালত বলেন, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে পুঠিয়ার ঝলমুলিয়া বাজারে হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারের মধ্যে ঢুকে পড়ায় পিষ্ট হয় 5 জন, আর ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান। একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। মহাসড়কের পাশের হাটে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজশাহী ঢাকা মহাসড়কের সাথেই পুঠিয়া ঝলমলিয়ার কলার হাট। সকাল থেকে বাজার যখন জমজমাট, হঠাৎ ঢুকে পড়ে বালুবাহী এক ট্রাক। উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান 4 কলা ব্যবসায়ী। সকাল 7:30টার দিকে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি রাজশাহী শহর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঝলমলিয়া হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি আরেকটি ট্রাক বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। সেটি উল্টে গিয়ে পিষ্ট হন 5 জন। তাদের মধ্যে নাটোরের সিয়াম, মুনকের, সেন্টু এবং রাজশাহীর ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। হাত পা বিচ্ছিন্ন অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন রায়হান নামে আরও একজন। শব্দ হলো দৌড় মারে আসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে করেন 3 জন চেঁচা খায় আছে, চাকার সাথে চেঁচা খায় আছে, এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ঘেঁষেই বসত কলার হাট। এখন সড়কের প্রায় অর্ধেক দখল করে রেখেছে হাট সংশ্লিষ্টরা, ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। হাটের জায়গা ছোট, কিন্তু লোকজন থাকবে। এই যে ড্রাম ট্রাকগুলি ওভারলোড নিয়ে যে আমরা যাতায়াত করে মানুষ, রিক্সা ভ্যানে কিংবা মোটরসাইকেলে তারা যাইতে পারে না বালুর কারণে। আর এত পরিমাণ ওভারলোডের কারণে তারা গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে 2 ট্রাকের ধাক্কা লাগে। এতে বালু ভর্তি ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। ট্রাক জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। মহাসড়কের পাশে হাট বসানো নিষেধ, এই নিয়ে আমরা ইউনো মহোদয় এবং হাট সংশ্লিষ্ট সকলকে প্রতিনিয়তই বলি, তো ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আজকেও যেমন সকালবেলা আমার টহল পার্টি কলারহাট থেকে দূরে ব্যাপারীদেরকে দূরে বসিয়ে দিয়েছিল। ঠিক কলারহাট পার হয়ে থানায় না পৌঁছতেই এই দুর্ঘটনার সংবাদ আসে আর কি। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়িতে এখন শোকের মাতম। ট্রাক চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ। তাবরিনা লিজা, যমুনা নিউজ। পরিবর্তিত সময়, ভিন্ন এক প্রেক্ষাপট। অর্থনীতিতে নানা অভিজ্ঞতা এবং ঘটনার মধ্যে শেষ হলো 2025। বিদায়ী বছরে পিছু ছাড়েনি মূল্যস্ফীতি, বিনিয়োগে ছিল না চাঞ্চল্য, বেড়েছে দারিদ্র্য এবং আয় বৈষম্য। রফতানি আয় ছিল অস্বস্তি, অভ্যন্তরীণ আয়ে ছিল না সুখবর। তবে ব্যাংক খাতের সংস্কার এবং রেমিটেন্স আয় আসে গতি। মুদ্রাবাজারে ছিল স্থিতিশীলতা, ঠেকানো গেছে বৈদেশিক মুদ্রার মজুদের পতন। এসেছে নতুন বছর 2026। প্রত্যাশা, রাজনৈতিক সরকারের অধীনে মিলবে স্বস্তি। বিদায় 2025। আর্থিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ছিল অনিশ্চয়তা। বছর জুড়ে চাপে ছিল সাধারণ মানুষ।
পণ্য কিংবা সেবা দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে পণ্যমূল্য। উচ্চ মূল্যস্ফীতি এখন এক আতঙ্কের নাম। বছরের অধিকাংশ সময় ধরেই 8% উপরে ছিল গড় মূল্যস্ফীতি। সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, এটা আসলে আমাদের যখন নাকি বিনিময় হারটা আমরা একটা স্টেবিলাইজ করতে পারবো, তখন ওইটাকে আমরা কিছুটা সামাল দিতে পারব। কিন্তু তারপরও বাজার ব্যবস্থাপনার যে দিকটা এবং আমাদের সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদের সক্ষমতা, নজরদারি, খবরদারির এবং তথ্য উপাত্ত সঠিকভাবে জানার এই প্রয়োজনীয়তা কিন্তু থেকেই যাবে। নানা অনিশ্চয়তায় থমকে গেছে বিনিয়োগ, কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। উৎপাদন থমকে যাওয়ায় কমেছে কর্মসংস্থান। প্রশ্ন হচ্ছে, নতুন বছরে কি কাটবে বিনিয়োগ খরা? এক তো আমার গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট, ব্যাংকিং খাতে নানা অজুহাতে আমার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। তারপরে আবার এক্সপোর্ট করতেছি, বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। পেমেন্ট না আসার কারণে ব্যাংক আমার পরবর্তী কার্যক্রম এলসি খোলা বা ইয়ে করা সব বন্ধ করে দিচ্ছে। ব্যাংক খাতে হয়েছে নানা ধরনের সংস্কার। একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক ভেঙে করা হয়েছে একীভূতকরণ। তবে নতুন উচ্চতায় উঠেছে খেলাপি ঋণ। ব্যাংক খাতে কিন্তু এখনো সুশাসনের অভাব রয়ে গেছে এবং এটা যতদিন এই সুশাসনটা আমরা না আনতে পারবো ততদিনগুলো ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। এখনও তো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে বা ব্যাংক খাতে আরও যে দুর্নীতি, এটা যে পুরোপুরি বন্ধ হয়েছে তা তো বলা যায়। বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য। মানুষের আয় কমায় তৈরি হয়েছে সংকট। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটে কমেছে রপ্তানি আয়। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে নানা অসঙ্গতি। কিন্তু সংস্কার উদ্যোগ শুরু করেনি সরকার। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে কিন্তু আমাদের অন্য সব কিছুই কিন্তু এই দারিদ্র বা আপনি অর্থনৈতিক স্থিতিশীলতা এটা কিন্তু ফিরে আসবে না। দারিদ্র বৃদ্ধি পাচ্ছে এখন, তাই না? সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দারিদ্র কিন্তু এখন বাড়ছে। কাজেই এবং তার জন্য কিন্তু মূলত দায়ী হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না, উৎপাদন বাড়াতে পারছি না। কৃষি উৎপাদনে গেল বছর জুড়ে ছিল সাফল্য। 2025 সালে অর্থনীতির জন্য স্বস্তি এনেছে রেমিটেন্স এবং স্থিতিশীল মুদ্রা বাজার। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির গতিটাকে ফিরিয়ে আনা। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক সংকটে পড়া 5টি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বস্তি ফিরতে শুরু করেছে। গ্রাহকরা জমা রাখা টাকা উত্তোলন করতে পারছেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয় হিসেব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করা যাচ্ছে। অ্যাকাউন্টে বেশি জমা থাকলে 2 লাখ টাকা তোলার পর পরবর্তী প্রতি 3 মাস অন্তর 1 লাখ টাকা করে তোলা যাবে। এভাবে সর্বোচ্চ 7 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ মিলবে। মোট আমানত ফেরত পেতে সর্বোচ্চ 24 মাস সময় লাগতে পারে। তবে ক্যান্সার ও কিডনি ডায়ালাসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই উত্তোলনের সময়সীমার শর্ত প্রযোজ্য হবে না। প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি অংশ 5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে। তবে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাসপাতালের মতো জরুরি খাতে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ থাকছে। ব্যক্তি পর্যায়ের 3 মাস মেয়াদী আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও 3 বার এবং 6 মাস থেকে 1 বছর মেয়াদী আমানত 2 বার নবায়নের পর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের যারা বিশেষ করে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব সেই সাথে এবং অন্যান্য যে ব্যাংক রেট যেটা 4% পর্যন্ত যে রেট সেই অ্যাকাউন্টগুলো আমরা ট্রানজ্যাকশন শুরু করেছি। সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আমরা আপাতত দিচ্ছি। এবার নতুন বছরের খবর। বর্ণিল আলোকছটা আর জমকালো আয়োজনে 2026 সালকে বরণ করে নিল বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এর আগে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন, বার্লিন, এথেন্স সহ গুরুত্বপূর্ণ সব শহর। এশিয়ার দেশে দেশে ছিল নজর কাড়া আয়োজন। রঙিন হয়ে ওঠে দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব বড় শহরের আকাশও। টাইমস স্কোয়ারের ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর 2026 সালকে বরণ করে নেয় মার্কিনীরা। ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করে নিয়েছে লাখ লাখ মানুষ। 12 মিনিট ধরে ফোটানো হয় 19টি নৌকা বোঝাই আতশবাজি।
নববর্ষ উদযাপনে আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ইউরোপের আকাশ। বর্ণিল আলোর মনোমুগ্ধকর ঝলকানি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, যা উপভোগ করেন হাজার হাজার মানুষ। বিগ বেনের ঘড়ির কাঁটা 12টা ছুতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা। 2026 সাল বরণে চোখ ধাঁধানো আয়োজন ছিল লন্ডনে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে স্কটল্যান্ডের আকাশও। জমকালো আনুষ্ঠানিকতায় 2026 সাল বরণ করেছে গ্রিসের এথেন্স শহরের বাসিন্দারা। আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে 2026 সালকে বরণ করেছে চীন। 33 বার ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা। বর্ষবরণের নানা আয়োজন ছিল থাইল্যান্ডেও। নতুন বছর বরণে তাইওয়ানের 101 তলা তাইপেই টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী। ঘড়ির কাঁটা 12টা ছুতেই নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় হংকং। জমকালো আতশবাজি আর সাংস্কৃতিক আয়োজনে ইংরেজি নববর্ষ বরণ করেছে কাতার। বর্ষবরণে আতশবাজির বর্ণিল প্রদর্শনী ছিল দুবাইয়ে। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য দেশেও ছিল জমকালো আয়োজন। এর আগে ভৌগোলিক কারণে ঘড়ির কাঁটা সবার আগে 12টা স্পর্শ করে নিউজিল্যান্ডে। নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজির বর্ণিল আলোয় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশ। এরপর 2026 সালকে স্বাগত জানাতে আতশবাজিতে মেতে ওঠে সিডনি হারবার। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও চলে নববর্ষের আয়োজন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।